হ্যালো ম্যাডাম। ফোনের ওপার থেকে আমার গলা যেন কেঁপে উঠল। আমি জানতাম না কিভাবে শুরু করব, কিভাবে বলবো সেই কথাগুলো যা এতদিন বুকের ভেতর চাপা ছিল। বুক ধরফর করছিল, হাত ঘেমে যাচ্ছিল, আর ভয় হচ্ছিল যদি তিনি ফোন কেটে দেন। প্রথমেই বললাম, ম্যাডাম, একটা কথা বলবো, তবে দয়া করে শেষে না শুনে ফোন কেটে দেবেন না। এই একটাই অনুরোধ ছিল আমার, কারণ জানতাম যদি তিনি মাঝপথে ফোন রেখে দেন তাহলে সত্যের অর্ধেকটাও প্রকাশ পাবে না, আর আমার মনের বোঝাটা চিরদিন চাপা থেকে যাবে। আমি আবারও ধীরে বললাম, শেষটা না শুনলে পুরো সত্যিটাই জানবেন না। আমার কণ্ঠস্বর যেন কাঁপছিল, কিন্তু সেই কাঁপনেই লুকিয়েছিল আমার জীবনের সবচেয়ে গোপন গল্প। ফোনের ওপারে নীরবতা। হয়তো তিনি অবাক হয়েছেন, হয়তো বিরক্ত হয়েছেন, কিন্তু আমি থামিনি। ভেতর থেকে এক অদৃশ্য শক্তি আমাকে ঠেলে দিচ্ছিল, যেন আজ না বললে আর কখনো বলা হবে না। এটা কোনো সাধারণ আলাপ নয়। আজকের কথাগুলো হয়তো তার দৃষ্টিভঙ্গি বদলে দেবে, হয়তো আমার জীবনটাও। আমি সাধারণ এক পরিবারে ছেলে, গ্রামে জন্ম। বাবা ছোটখাটো দোকান চালাতেন, মা গৃহিণী। সংসারের অবস্থা এমন ছিল যে তিনবেলা ভাত জোটানোই ছিল বড় যুদ্ধ। স্কুল থেকে কলেজে উঠতে গিয়ে বুঝলাম পড়াশোনা চালানো সহজ হবে না। বই কেনার টাকা থাকতে না, অনেক সময় টিফিনে ভাত থাকতে না। সহপাঠীরা যখন নতুন জামা পরে ক্লাসে আসতে, আমি তখন পুরনো জামার সেলাই তুলে যাওয়া লুকাতাম। একটা স্বপ্ন ছিল, শিক্ষিত হব, মায়ের কষ্ট লাঘব করব। কিন্তু সেই স্বপ্ন যেন প্রতিদিন ম্লান হয়ে যাচ্ছিল অভাবের অন্ধকারে। ঠিক তখনই আমার জীবনে আলো হয়ে এলেন আপনি, আমার ম্যাডাম। প্রথম দিন থেকে আপনার চোখে একটা মমতা দেখেছিলাম, যেন আপনি শুধু শিক্ষক নন, একজন অভিভাবকও। যখন টিফিনে খেতে পারতাম না, আপনি বুঝে যেতেন। অজুহাত না দিয়েও আমার ক্ষুধার কথা পড়ে ফেলতেন। কখনো নিজের টিফিন ভাগ করে দিতেন, কখনো বই কেনার টাকা নিজে খরচ করে দিতেন। সেসব ছোট ছোট মুহূর্তগুলোই আমাকে বাঁচিয়ে রাখত। আপনাকে বাইরে থেকে সবাই কঠোর, নিয়মানুবর্তী ম্যাডাম হিসেবে চিনত, কিন্তু আমি দেখেছি আপনার ভেতরের কোমলতা, নিঃশব্দে সাহায্য করার প্রবণতা। সেই মমতাই আমার মনে এক ধরনের অজানা শ্রদ্ধা আর অচেনা টান তৈরি করেছিল। আমি জানতাম এ টান কোনোদিন ভাষায় প্রকাশ করা উচিত নয়, তবুও প্রতিদিন আপনার প্রতি অদৃশ্য কৃতজ্ঞতা আর অদ্ভুত এক প্রশংসা জমে উঠছিল। ম্যাডাম, আপনি জানেন না আমার দিনগুলো কেমন কাটত। সকালে খালি পেটে কলেজে যেতাম, পকেটে ভাড়া পর্যন্ত থাকত না। অনেকে বাসে চড়ে আসত, আমি হেঁটি মাইলের পর মাইল পাড়ি দিতাম। ক্লাসে বসে বন্ধুরা যখন টিফিনের সময় হেসে খেলে খেতে, আমি চুপচাপ জানালার বাইরে তাকিয়ে থাকতাম, যেন ক্ষুধার জ্বালা বাতাসে মিলিয়ে যাবে। অনেক দিন এমন গেছে রাতে শুধু পানি খেয়ে ঘুমিয়েছি। তখন মনে হতো শরীরটা আর কতটুকু সহে করতে পারবে। টিউশনি করতাম কিছু ছাত্রছাত্রীকে, কিন্তু সেখানেও কষ্ট ছিল অশেষ। ছোট ছেলে মেয়েদের পড়ানো শেষে তাদের বাবা মা যখন সামান্য টাকা হাতে দিতেন, আমি সেটাই আঁকড়ে ধরে ভাবতাম, এই দিয়ে মায়ের জন্য চাল ডাল আনব না নিজের জন্য বই কিনব। এমন দ্বন্দ্বে প্রতিদিন বুকটা ফেটে যেত। সবচেয়ে কষ্ট হতো একাকিত্বে। বন্ধুরা আড্ডা দিত, সিনেমা দেখত, জন্মদিনে কেক কাটত, আমি থাকতাম না কোথাও। কারণ টাকা নেই, সময় নেই, আর সেই সঙ্গে এক অদৃশ্য লজ্জাও ছিল। আমি যেন সমাজের ভিড়ে থেকেও অদৃশ্য এক মানুষ, যাকে কেউ দেখে না। ফোনের ওপারে আপনি নিশ্চুপ শুনছিলেন। আমি বুঝতে পারছিলাম আপনার নীরবতা কোনো উদাসীনতা নয়, বরং ভেতরে জমে থাকা সহানুভূতি। সেই নীরবতা যেন আমার প্রতিটি কথার ভার বহন করছিল। আমার হৃদয় হালকা হচ্ছিল, আর একই সঙ্গে আরও ভারীও লাগছিল, কারণ জানতাম এই কষ্টগুলো এতদিন আমি একাই বয়ে বেরিয়েছি। আমি আজও ভুলতে পারিনি সেই দিনের কথা, ম্যাডাম। কলেজে পরীক্ষা ছিল, কিন্তু বাড়ি থেকে বের হওয়ার সময় মায়ের কাছে কোনো টাকা ছিল না। সকালে নাশতা ছেড়েই শুধু এক গ্লাস পানি খেয়ে বেরিয়েছিলাম। পথে হাঁটতে হাঁটতে মাথা ঘুরছিল, মনে হচ্ছিল পরীক্ষা দেওয়ার আগেই হয়তো অজ্ঞান হয়ে পড়ে যাব। তবুও হাল ছাড়িনি। সিটে বসে প্রশ্নপত্র হাতে নিতেই চোখের সামনে সব অন্ধকার হয়ে যাচ্ছিল। আপনি আমার কষ্টটা বুঝে ফেলেছিলেন। পরীক্ষা শেষ হতেই ডেকে নিলেন পাশে। আপনি ব্যাগ থেকে এক প্যাকেট বিস্কুট আর একটা আপেল বের করে নিঃশব্দে আমার হাতে দিলেন। বললেন, খেয়ে নাও,
শরীরটাই তো মূল পুঁজি। আমি লজ্জায় মাথা নিচু করে ফেলেছিলাম। মনে হচ্ছিল সবাই হয়তো তাকিয়ে দেখছে, কিন্তু আপনার চোখে কোনো করুণা ছিল না, বরং ছিল অদ্ভুত মমতা। সেদিন প্রথমবার অনুভব করেছিলাম শিক্ষক শিক্ষিকার দায়িত্ব শুধু পড়ানো নয়, প্রয়োজনে একজন মায়ের মতো পাশে দাঁড়ানো। আরেকদিন ক্লাস শেষে যখন বইয়ের দাম না থাকায় কাপা কাপা গলায় বলেছিলাম, ম্যাডাম আমি বই কিনতে পারছি না, আপনি একটু দেরি না করে খাম থেকে কিছু টাকা আমার হাতে গুজে দিলেন। চারপাশে কেউ না থাকলেও আমি অনুভব করেছিলাম যেন পুরো দুনিয়া হঠাৎ আমার দিকে তাকিয়ে আছে। আমি চেয়েছিলাম না আপনি এমন করুন, কিন্তু ভেতর থেকে এক অদ্ভুত কৃতজ্ঞতা আমাকে গ্রাস করেছিল। সেই ছোট ছোট ঘটনাগুলো আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আমি পড়াশোনায় নতুন করে উদ্যম পেলাম, আর আপনাকে দেখতাম শুধু শিক্ষক হিসেবে নয়, একজন আশ্রয়দাতা হিসেবে। কিন্তু ধীরে ধীরে আমার শ্রদ্ধার ভেতরে লুকিয়ে যেতে লাগল এক অচেনা অনুভূতি। সেটা প্রেম ছিল কিনা আমি বলতে পারিনি, তবে এটা নিশ্চিত আপনার জন্য আমার হৃদয়ে যে জায়গা তৈরি হয়েছিল তা আর কারো জন্য কখনো হয়নি। ফোনের ওপাশে কিছুক্ষণ নীরব থাকার পর হঠাৎ আপনার কণ্ঠ ভেসে এল, ভারী আর গভীর। তুমি কি জানো আমি আসলে কেমন সংসারে বড় হয়েছি? প্রশ্নটা শুনে আমি চুপ করে গেলাম। আপনি নিজেই বলতে শুরু করলেন, আমার বাবা ছিলেন ভীষণ কঠোর মানুষ, হাসি মুখে কখনো আমাদের কাছে আসেননি। পড়াশোনায় সামান্য ভুল হলেও শাসন নয়, যেন শাস্তিই নেমে আসত। ছোটবেলা থেকে ভয় আর নিয়মের মধ্যে বেড়ে উঠেছি। মা সবসময় আমাদের রক্ষা করার চেষ্টা করতেন, কিন্তু তার নিজের শক্তিটাও সীমিত ছিল। রাতের পর রাত তিনি না খেয়ে আমাদের জন্য রান্না করে বসে থাকতেন, অথচ আমরা তা টেরও পেতাম না। আপনার কণ্ঠে কাঁপন ছিল, যেন স্মৃতির বোঝা আজও বুকের ভেতর চাপা পড়ে আছে। তারপর বললেন, যখন বড় হলাম বাড়ি থেকে আমার বিয়ের প্রস্তাব আসলো এক দূরের আত্মীয়র ছেলের সঙ্গে। আমি তখন কলেজে পড়াই শুরু করেছি। ছেলেটি আমাকে পছন্দ করত না, বরং আমার স্বাধীনতা আর পেশার কারণে পরিবারে অনেক কটাক্ষ শুনতে হয়েছিল। হঠাৎ একদিন সব ভেঙে গেল, বিয়ের আর হল না। লোকে বলল মেয়েটার নিশ্চয়ই চরিত্রে দোষ আছে, না হলে এমন করে বিয়ে ভেঙে যায়। আপনার দীর্ঘশ্বাস ফোনের ওপার থেকেও স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আপনি বললেন, মা তখন আমার পাশে দাঁড়িয়েছিলেন। তিনি নিজের গহনা বেচে আমাকে পড়াশোনায় টিকে থাকতে সাহায্য করেছিলেন। যদি তিনি না থাকতেন, হয়তো আজ আমি শিক্ষকই হতে পারতাম না। কিন্তু সেই সঙ্গে আমি এক অদৃশ্য শপথ নিয়েছিলাম, জীবনে যতই কষ্ট আসুক, আমি আর কোনোদিন কাউকে আমার ভেতরে দুর্বলতা বুঝতে দেব না। আমি চুপচাপ শুনছিলাম, বুকের ভেতর কেমন ভার জমে উঠছিল, আমার চোখ ভিজে আসছিল। অথচ আপনি সেদিনও নিরাবেগ গলায় সব কথা বলে যাচ্ছিলেন। মনে হচ্ছিল আজ প্রথমবার আমি আপনাকে সত্যিকার মানুষ হিসেবে দেখছি, শুধু শিক্ষক নয়, একজন মেয়ে যে সমাজ আর সংসারের বোঝায় বারবার ভেঙে পড়েছিল, তবুও টিকেছিল। আপনার কণ্ঠ ধীরে ধীরে আরও গভীর হল। তুমি জানো আমার জীবনের সবচেয়ে কষ্টের অধ্যায়টা কোথায়? এক মুহূর্ত থেমে আবার বললেন, আমি সব সময় ছাত্রদের পাশে দাঁড়িয়েছি, ছেলে হোক বা মেয়ে, যার কষ্ট দেখেছি সাহায্য করেছি। কিন্তু সমাজ তো অন্য চোখে দেখে, তাই না? যখন এক দুজন ছেলেকে বই কিনে দিয়েছি বা খাওয়ার ব্যবস্থা করেছি, তখন চারপাশের লোকেরা ফিসফিস শুরু করল। বলল, এই মহিলা নিশ্চয়ই অন্যরকম কিছুতে জড়িত। কেউ বলল, ছাত্রদের সঙ্গে অত ঘনিষ্ঠতা কেনে। শুনতে শুনতে মনে হতো, আমি কি তবে অপরাধী? আপনার গলায় ক্ষোভ মিশ্রিত কান্না ফুটে উঠল। একজন শিক্ষিকা কি শুধু পাঠ্য বই পড়ানোর জন্য? যদি আমি সত্যিই মমতার হাত বাড়াই, তবে কেন সেটা ভুল হিসেবে ধরা হবে? কিন্তু এই সমাজে নারী যতই সৎ হোক, সন্দেহের দাগ তাকে ছেড়ে যায় না। আমি ফোনের ওপারে একদম স্তব্ধ হয়ে শুনছিলাম। কোনোদিন ভাবিনি যাকে আমি এটা শ্রদ্ধা করি তাকেই এমন নির্মম সন্দেহের শিকার হতে হয়েছে। আপনি আবার বললেন, এই সব কটূক্তি শুনতে শুনতে আমি ধীরে ধীরে একা হয়ে গিয়েছিলাম। বিয়ের প্রস্তাব এলেও আর টিকত না। একদিকে বাবার কড়া শাসন, অন্যদিকে সমাজের আঙুল তোলা, সব মিলিয়ে আমার জীবনটা থেমে গেল। আমি চাইলে বিয়ে করতে পারতাম, কিন্তু ভেতরে ভেতরে বুঝতাম কোনো পুরুষই আমাকে বোঝার ধৈর্য রাখবে না। তাই একা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। আজও সেই একাকিত্ব,
আমার প্রতিদিনের সঙ্গী। এতদিন ভেবেছিলাম আপনি অদম্য শক্তিশালী, কোনো কষ্ট আপনাকে ছুঁতে পারে না। অথচ আজ বুঝলামই আপনার হাসির আড়ালে লুকিয়ে আছে নিঃশব্দ কান্না, ত্যাগ আর এক অশেষ নিঃসঙ্গতা। যেন পৃথিবীর সব দুঃখ আপনার কণ্ঠস্বরের ভেতর জমে আছে, আর আমি প্রথমবার তা স্পষ্ট শুনতে পাচ্ছি। আপনার কণ্ঠে হঠাৎ যেন এক ধরনের ভাঙচুর শোনা গেল, এক অদৃশ্য বেদনার সুর। আপনি ধীরে ধীরে বললেন, একটা সময় আমি ভেবেছিলাম যদি কেউ আমাকে সত্যিকারের বুঝত, যদি একবার অন্তত আমার চোখের ভেতরের কান্নাটা পড়তে পারত, তাহলে হয়তো আমি এত একা থাকতাম না। আপনার এই কথাটা শুনে আমার বুক কেঁপে উঠল। আমি বুঝলাম আপনি যা বলছেন তা কেবল কোনো মুহূর্তের আবেগ নয়, এটা বহু বছরে জমে থাকা এক গভীর শূন্যতা। আপনি আবার বললেন, শিক্ষিকা হওয়ার কারণে সবাই আমাকে শক্ত, দৃঢ় আর নিষ্পৃহ মানুষ ভেবেছে। আমি হাসি, ক্লাস নিই, নিয়ম মেনে চলে, এটাই সবাই দেখেছে। কিন্তু রাতের অন্ধকারে দরজা বন্ধ করে আমি যখন একা হই, তখন এই চার দেওয়ালের ভেতর শুধু নিঃসঙ্গতার প্রতিধ্বনি শুনি। মাঝে মাঝে মনে হয়েছে আমার জীবনে কেউ নেই যে আমার কষ্টটা ভাগ করে নেবে। মা চলে যাওয়ার পর সেই শূন্যতাটা আরও বেড়ে গেছে। মনে হয়েছিল আমি হয়তো জন্ম থেকে ভালোবাসার যোগ্য নেই। ফোনের ওপাশে আপনি কণ্ঠ সামালাতে চেষ্টা করছিলেন, তবুও স্পষ্ট বোঝা যাচ্ছিল এই স্বীকারোক্তি আপনাকে ভিতরে ভিতরে ভেঙে দিচ্ছে। আমার গলাও শুকিয়ে আসছিল। আমি চুপ করে শুনছিলাম, কিন্তু ভেতরে এক অদ্ভুত কম্পন হচ্ছিল। এতদিন ভেবেছিলাম আমার জীবনটাই সবচেয়ে কষ্টের, অথচ আপনার গল্প শুনে মনে হল আপনি আমার থেকেও অনেক বেশি বেদনার ভার বয়ে বেড়াচ্ছেন। আমি ফিসফিস করে বললাম, ম্যাডাম, আমি জানতাম না আপনার জীবনে এত কষ্ট আছে। আপনি হালকা হেসে উত্তর দিলেন, কেউ জানতা না, জানার প্রয়োজনও ছিল না। আমি সবসময় চেয়েছি ছাত্ররা যেন শক্ত হয়, আমাকে দুর্বল না দেখে। কিন্তু মাঝে মাঝে মনে হয়েছে যদি কোনো একজন অন্তত আমাকে নিঃশর্তভাবে বুঝতে পারত, তবে হয়তো জীবনটা অন্যরকম হতো। সেই মুহূর্তে আমার মনে হল আমি যেন আপনার সঙ্গে এক অদৃশ্য সেতুতে দাঁড়িয়ে আছি। আপনার কষ্টের প্রতিধ্বনি আমার বুকেও বাজছিল। আমার শ্রদ্ধার সঙ্গে মিশে গেল গভীর সহানুভূতি, আর সেই সহানুভূতির ভেতর জন্ম নিলে এক শক্তিশালী আবেগের টান। মনে হচ্ছিল আমরা দুজনই ভিন্ন প্রজন্মের, ভিন্ন সম্পর্কের মানুষ, তবুও একাই একাকিত্বের স্রোতে ভেসে যাচ্ছি। সেদিন প্রথমবার মনে হল আমাদের সম্পর্কে কেবল শিক্ষক শিক্ষার্থীর গণ্ডিতে সীমাবদ্ধ নয়, এখানে আরও গভীর কিছু জন্ম নিচ্ছে, যা ভাষায় বোঝানো যায় না। ফোনের ওপাশে হঠাৎ আপনার কণ্ঠ যেন আরও নিচু, আরও ভারী হয়ে উঠল। আপনি কিছুক্ষণ থেমে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, একটা সত্যি কথা আজ বলবো, যা কাউকে কোনোদিন বলিনি। এক সময় আমি জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার বুকের ভেতর যেন হিমজ্বর বয়ে গেল। ফোন আঁকড়ে ধরে আমি নিঃশ্বাস আটকে গেলাম। আপনি চালিয়ে গেলেন। সেই সময়টা ছিল ভয়ঙ্কর। একদিকে অপবাদ আর কটাক্ষ, অন্যদিকে বাড়ির সমস্যার বোঝা। রাতের অন্ধকারে আমি একা দাঁড়িয়ে চিন্তা করতাম, সব শেষ করে দিলেই তো শান্তি মিলবে। মা অসুস্থ, সংসার ভেঙে পড়ার মতো, আর আমি নিজে নিজেই ভুলে যেতে চেয়েছিলাম। আপনার কণ্ঠে কাঁপন, মনে হচ্ছিল কথাগুলো বয়ে চলেছে পুরনো আঘাতের চিরকুট থেকে। আমি শুনে চুপ হয়ে রইলাম। তারপর আপনি বললেন, কিন্তু ঠিক তখনই একটা খাম পেলাম। সাদা কাগজে লেখা কয়েক লাইনের একটি চিঠি। চিঠিটাতে একজন ছাত্র লিখেছিল, ম্যাডাম, আপনি আমাদের জীবনের আলো। আপনার হইচই নয়, আপনার মমতা আমাকে পড়াশোনায় টেনে ধরেছে। আমি আপনার জন্য কৃতজ্ঞ। ওই কয়েকটা শব্দে আমার সব ভাঙনের আঘাত অচেনাভাবে ঠেকিয়ে দিল। আপনার আওয়াজে এখনো কণ্ঠস্থ বুনটছিল, যেন স্মৃতি ছুঁয়ে এটি দাগ পড়ে যায়। আমার হৃদয় জোরে ধক করে উঠল। কণ্ঠ কেঁপে কেঁপে আমি বললাম, ম্যাডাম, সেই ছাত্রটা আমি ছিলাম। ফোনের ওপাশে দীর্ঘ নীরবতা। তারপর আপনার নিঃশ্বাস কণ্ঠে ভেসে উঠল, তুমি। কণ্ঠে অবিশ্বাস। তারপর ধীর ধীর ধীরে কাপা হাসি মেশানো কণ্ঠে বললেন, ওই চিঠি আমি এখনো লুকিয়ে রেখেছি। আমি অচেতনভাবে পিছনে টলে পড়লাম। একটা অদ্ভুত তীব্র রকম বিস্ময় ভেতরে ছড়িয়ে পড়ল। ভাবিনি আমার ছোট্ট কাগজের কিছু শব্দ যে কোনো এক জীবনের কাছে এত মূল্যবান হবে। আপনার আওয়াজ ভিজে উঠল,
তুমি আমাকে বাঁচিয়েছ। আমি কেঁপে উঠলাম। একজন ছাত্রের দুর্বল প্রচেষ্টা কিভাবে কারো জীবন বদলে দিতে পারে তা বুঝতে কানে কাটা শব্দের মতো ধরা দিল। আপনার সেই কথাই আমি কেঁদে ফেললাম। এরকম লাগে অচেনা কোনো ভরসা ছুঁয়ে গেছে। আমি বুঝলাম আমার অতি সাধারণ পথের একটি পদচিহ্ন অন্য কারো জীবনে আলো ফেলেছে। কালের পরিক্রমায় আমাদের সম্পর্ক জেনে শুনে নয়, বরং উদ্ভাসিত হয়েছে সহায়তার ছোট ছোট জোরালে। আমি মৃদু কণ্ঠে বললাম, ম্যাডাম, আমি কখনো আপনার কাছে কৃতঘ্ন থাকব না। আপনি উত্তর দিলেন, তুমি শুধু এগিয়ে থাকো, তোমার স্বপ্ন পূর্ণ করো। ফোন কেটে দেনোর আগে আমরা দুজনেই দীর্ঘক্ষণ নীরব ছিলাম। কণ্ঠ করুণার মিশ্র শান্তি ছিল। এটাই আমাদের নতুন শুরু। তারপর আমি বললাম, আমি প্রতিজ্ঞা করছি আপনার চিঠির মূল্য আমি জীবন জুড়ে রাখব, এবং তা কাউকে বলবো না। ফোনের ওপাশে হঠাৎ এক দীর্ঘ নীরবতা নেমে এলে। সেই নীরবতার ভেতরেই আমি শুনতে পাচ্ছিলাম চাপা কান্নার শব্দ। বুঝতে পারলাম ম্যাডাম কাঁদছেন। আমিও আর নিজেকে সামলাতে পারলাম না। চোখের কোণা দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। বুকের ভেতর জমে থাকা বোঝা হু হু করে বেরিয়ে আসছিল। কাঁপা গলায় আমি বললাম, ম্যাডাম, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। যদি সেদিন আপনি না থাকতেন, হয়তো আমি আজ এত দূর আসতে পারতাম না। আর আমি হয়তো আপনাকে বাঁচিয়েছি সেই একটুখানি কাগজে লেখা কথার মাধ্যমে। ফোনের ওপাশ থেকে কান্না ভেজা গলায় আপনি ফিসফিস করে বললেন, তাহলে আমরা আসলে একে অপরের জীবনে আলো জ্বেলেছি। এরপর আর কোনো কথা প্রয়োজন ছিল না, শুধু নীরবতা। সেই নীরবতায় আমাদের সমস্ত কথা বলে দিচ্ছিল। আমরা দুজনেই জানতাম আজকের এই আলাপ কেবল শিক্ষক ছাত্রের সম্পর্কের সীমায় আটকে নেই, এর ভেতরে রয়েছে আত্মার গভীর সংযোগ, যা কোনো সমাজ, কোনো নিয়ম কখনো মুছে দিতে পারবে না। সেই শেয়ার করা নীরবতায় আমাদের বুক হালকা হয়ে এলো। মনে হল বছরের পর বছর জমে থাকা ব্যথা, লুকানো কষ্ট আজ মুক্তি পেল। চোখের জলের ভেতর লুকিয়েছিল নতুন এক আশ্বাস, আমরা আর একা নেই। ফোনের লাইন তখনও খোলা, কিন্তু কেউ কিছু বলছিল না। শুধু দুই প্রান্তে দুই আত্মা কাঁদছিল, আর সেই কান্নার ভেতরেই খুঁজে পেল এক অদ্ভুত শান্তি। শেষমেশ ম্যাডাম গভীর নিঃশ্বাস নিয়ে শান্ত স্বরে বললেন, তুমি আমার ছেলের মতো, আমি তোমার ওপর গর্ব করি, কিন্তু একটা কথা মনে রেখো, সম্পর্ক কেবল শিক্ষক আর ছাত্রের সম্পর্কেই থাকবে, এর বাইরে কোনো সংজ্ঞা দেওয়ার চেষ্টা করো না। আমি নিস্তব্ধ হয়ে শুনছিলাম। তার কণ্ঠে মাতৃত্বের মমতা, আবার দৃঢ়তার শক্তি ছিল। তিনি যেন আমার বুকের ভেতরে থাকা সমস্ত দ্বিধা এক মুহূর্তে ভেঙে দিলেন। তিনি বললেন, পড়াশোনায় মন দাও, তোমার স্বপ্ন পূরণ করো, আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে আছে। আমার চোখ আবার ভিজে উঠল। তবে এবার সেই অশ্রুতে কষ্টের বদলে ছিল তৃপ্তি। বুঝলাম আমি একজন সত্যিকারের শিক্ষকের আশীর্বাদ পেয়েছি, আর সেটাই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। ফোন জীবনের প্রতিটি সম্পর্কেরই নিজস্ব সীমানা আছে। একজন শিক্ষক তার ছাত্রকে ভালোবাসতে পারেন, তবে সেই ভালোবাসা কখনো সীমা লঙ্ঘন করে না। আসলে সেটাই সবচেয়ে পবিত্র বন্ধন, যেখানে আছে দিকনির্দেশনা, ত্যাগ আর আশীর্বাদ। আজ আমি শিখলাম একজন শিক্ষকের ভালোবাসা কখনো ভোলা যায় না, কিন্তু তা সর্বদা সম্মানের মধ্যে থাকা উচিত। জীবনের লড়াই যতই কঠিন হোক, কোনো না কোনো মানুষের একটি কথাই আমাদের অন্ধকার থেকে আলোয় টেনে আনে, আর সেই মানুষটি হয়ে ওঠেন আমাদের বেঁচে থাকার শক্তি। কেটে দেওয়ার আগে আমি শুধু বললাম, ম্যাডাম, আমি আপনাকে চিরদিন সম্মান করবি।